একটি নতুন জীবন, একটি নতুন স্বপ্ন নিয়ে এক নববধূ শ্বশুরবাড়িতে পা রাখে। কিন্তু তার আসার পর থেকেই যেন চারপাশে শুরু হয় অদ্ভুত অজানা কিছু ঘটনা। এই ঘরের দেয়াল, করিডোর আর ফিসফিস শব্দে ভরা নিশীথ রাত যেন সবাই কিছু একটা লুকাচ্ছে। মেয়েটি আস্তে আস্তে জানতে পারে তার আগেও 3টি মেয়ে এই বাড়ির বউ হয়ে এসেছিল। তাদের সবারই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তাদের ছায়া যেন আজও ঘুরে বেড়াচ্ছে এই দেয়ালের ফাঁকে ফাঁকে। এসব কি ভয়, নাকি কারো পরিকল্পিত ফাঁদ, অভিশাপ, নাকি ঠান্ডা মাথার পরিকল্পিত খুন? প্রতিটি পদক্ষেপ বাড়ছে শ্বাসরোধ করা এক ভয় আর সন্দেহে। আর সেই নববধূ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক অজানা অন্ধকার রহস্যের দিকে। সে কি পারবে সত্যিটা উন্মোচন করতে, নাকি তার ভাগ্যেও তাই ঘটবে যা ওই 3 জনের সাথে ঘটেছিল? সত্যি বলছি, এই এমন এক রহস্য আপনি কল্পনা করতে পারবেন না। 2025 সালে কন্নড় ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি, সাসপেন্স আর টুইস্টে ভরা অসাধারণ একটি ওয়েব সিরিজ আয়ানা মানের কথা। সিরিজের শুরুটা হয় একটি বিয়ে বাড়িতে। জাজি নামে এই মেয়েটির দুঃশান্ত নামে এই ছেলের সাথে বিয়ে হয়েছে। আজ তারা বাড়ি ফিরে যাচ্ছে। দুঃশান্তের সাথে তার 2 ভাই শিবা, মহেশ, ছোট বোন পূর্ণি আর তাদের ড্রাইভার জোহরাই এসেছিল। এখন তারা বিদায় নিচ্ছে। তবে বিদায় বেলায় দুঃশান্ত জাজির বাবা মাকে বলছিল যে সবকিছু জানার পরও আপনার বিয়েতে রাজি হয় আমি খুবই খুশি হয়েছি, কিন্তু কিসের কথা বলছে জাজি তা জানে না। এই জন্য জাজির মা জাজিকে সামনে যেতে বলে দুঃশান্তকে অনুরোধ করে যে যতদিন ও নিজে থেকে জানতে না পারে ততদিন কিছু পড়ার প্রয়োজন নেই। তার মানে তারা জাজির থেকে কোনো একটা কিছু লুকাচ্ছে। এরপর তারা বিদায় নেয়। দুঃশান্তের বাড়ি এখান থেকে 130 কিলোমিটার দূরে। যেতে 2.5 ঘন্টা সময় লাগবে। এর মধ্যে 1.5 ঘন্টা কেটেও গেছে, কিন্তু দুঃশান্ত কোনো কথাই বলছে না। এই জন্য জাজি জানতে চাচ্ছিল আমাদের বিয়ে হয়েছে 2 দিন যাবত, তখন থেকে এ পর্যন্ত আপনি কোনো কথাই বলছেন না। আপনি কি আমার সাথে কথা বলতে পছন্দ করেন না? তখনই জোহরাইয়া বলে ওঠে, এমন কিছু না, ছোট সাহেব এমনিতেই কম কথা বলে। জোহরাইয়া এই বাড়িতে 15 বছর কাজ করে। জাজি জানতে চায় সবাই ওই বাড়িকে আয়ানের বাড়ি কেন বলে। জোহরাইয়া জানায় দুঃশান্তের যে বাড়িটি, আগে এটি একটি ফসলি জমি ছিল। সেখানে চাষাবাদ করতে গিয়ে একদিন কোন্ডাইয়ের মুক্তি পাওয়া যায়, আর এরপর থেকেই তাদের ভাগ্য বদলে যায়। এই জন্য তারা ওই জমিতে বাড়ি করে আর বাড়ির মধ্যে কোন্ডাইয়ের মন্দির স্থাপন করেছে। এখন তাদের অনেক সম্পদ। ভগবান খুশি থাকলে তো কথাই নেই, কিন্তু রেগে গেলে সাথে সাথে দুঃশান্ত জোহরাইয়াকে থামিয়ে দেয়। আর একটু সামনে যেতেই পুলিশ তাদের গাড়ি থামিয়ে দেয়। তবে এরপর জানা যায় এই যে এসআইকে দেখছেন তার বাড়ি জাজিদের পাশেই। বিয়েতে যেতে না পারায় পথে গাড়ি থামিয়ে গিফট দিচ্ছে, আর তার নাম গৌতম। অন্যদিকে দুঃশান্তের বাড়িতে তার বাবা মা সব প্রস্তুতি নিচ্ছে। আর ইনি হচ্ছেন দুঃশান্তের মা নাগামা। নাগামা তাদের কাজের লোক তাইয়াবাকেও সবকিছু রেডি করতে বলে দেয়। কিছুক্ষণ পর দুঃশান্তরাও এসে পড়ে। এরপর সবাই নতুন বউকে বরণ করে নিচ্ছিল। তবে জাজি ঘরে পা রাখা মাত্রই দুঃশান্তের বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। সিন চলে যায় পরবর্তী দিন। দুঃশান্তের বাবার সৎকার হয়েছে। পণ্ডিত এসেছে। পণ্ডিত বলছিল ওর বয়সী কথা হয়েছিল। আমি আগেই বলেছিলাম বিয়েটা করাবেন না। ওই মেয়ে ঘরে পা রাখার পরই ঘরের মালিকের মৃত্যু হলো। অবশ্য দুঃশান্তের কথা, আমার বাবা হার্ট অ্যাটাকে মারা গেছে। এখানে জাজির কোনো ভুল নেই, শুধু শুধু ওকে দোষ দিবেন না। জাজিও তখন দরজার বাইরে দাঁড়িয়ে সবই শুনছিল। তবে দুঃশান্ত তাকে প্রোটেক্ট করায় জাজির কান্নার মাঝেও হাসছে। সিন চলে যায় রাতে। জাজি ফোনে তার মাকে বলছে যে সব আচমকাই ঘটে গেছে। আবার রোজ সন্ধ্যায় ঘরের মন্দিরে পূজা হয়। ঘরে কিছু হলে মন্দিরের দরজা খোলা যাবে না, তাই সবকিছু তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হয়েছে। মানে শ্বশুরের সৎকার আর কি। জাজি আরো বলছিল এখানে তো কেউ কোনো কথাই বলে না। তবে এর মধ্যে নাগামা এসে পড়ায়। নাগামা বলে মাকে কি বলছিলে, এখানে কেউ কথা বলে না। আসলে যেখানে আনন্দ করার কথা সেখানে এখন শোক পালন করতে হচ্ছে। জাজি বলছিল আমার আশাতেই হয়তো বা নাগামার কথা, মৃত্যুর সময় হয়েছিল, মারা গেছে। এখানে তোমার কোনো দোষ নেই। এমন প্রোটেক্টিভ স্বামী আর শাশুড়ি পেলে আর কি লাগে। এরপর সবাই বাড়ির উঠান বসে খাবার খাচ্ছিল। তখনই মহেশের হাত থেকে খাবার পড়ে যায়। মহেশ কেমন যেন উদ্ভট আচরণ করতে শুরু করে। মহেশ কার সাথে যেন কথা বলছে। মনে হচ্ছে অদৃশ্য কোন শক্তি মহেশের সাথে ফাইট করছে। দুঃশান্ত তাড়াতাড়ি জাজিকে এখান থেকে চলে যেতে বলছিল। তবে এসব দেখে জাজি খুবই ভয় পাচ্ছে। আবার মহেশের এমন কর্মকাণ্ড দেখে পূর্ণিও হেসে ওঠায়। মহেশ আর পূর্ণির মধ্যেও বেঁধে যায়। আর এটা দেখে জাজি দ্রুত রান্না করে চলে যায়। তবে দুঃশান্ত ঘরের মন্দির থেকে একটি মশাল এনে মহেশের সামনে ধরা মাত্রই মহেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আর এসব দেখে জাজি ভয় পেয়ে তার মাকে কল করে বলে যে এখানে ভাই বোন লড়াই করছে, কেমন সব ঘটনা ঘটছে। আমার খুব ভয় লাগছে মা, আমি এখানে থাকতে পারবো না। আমি এখানে থাকলে মারা যাব। তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও। তখনই নাগামা এসে জাজির মাকে বলে চিন্তা করবেন না, আপনার মেয়ের সাথে আমি আছি। এরপর রাতের বেলা নাগামা জাজিকে দুঃশান্তের ঘরে নিয়ে যায় এবং বলে তোমার বাবার শ্রাদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমাদের একসাথে থাকাটা ঠিক হবে না। এই জন্য ততদিন জাজি পূর্ণের সাথেই থাক। অবশ্য দুঃশান্ত তাই মনে করে। তবে জাজি যাওয়ার সময় দুঃশান্ত জাজিকে একটি বই দিয়ে দেয় এবং বলে নতুন জায়গায় ঘুমাতে কষ্ট হবে। এরপর জাজি পূর্ণির ঘরে ঘুমাতেও যায়, কিন্তু পূর্ণি একটু অন্য স্বভাবের মেয়ে। নাগামা জাজিকে এই ঘরে থাকতে বলায় পূর্ণি নিষেধ করতে পারেনি, কিন্তু এক ঘরে কারোর সাথে বেড শেয়ার করা পূর্ণি একদমই পছন্দ করে না। তাই পূর্ণি জাজিকে স্পষ্ট করেই বলে দেয়। এই জন্য জাজিও বলে সমস্যা নেই, আমি বাইরে শুয়ে পড়বো। অবশ্য তার জন্য পূর্ণি একটি পাটি আর একটি বালিশ দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর জাজি বারান্দায় ঘুমাতে আসে। তাই এবার এখানেই ঘুমায়।
তবে তাইবাকে দেখে জাজি তাইবার কাছে জানতে চাচ্ছিল যে ঘরের প্রধানের মৃত্যু হয়েছে, অথচ বাইরে থেকে কেউ এলো না। তাইবা বলে সবাই তো এখানে ছিল, আর আগে থেকেই এই ঘর এমনই, সুখে বা দুঃখে এরাই থাকে, বাইরে থেকে কেউ আসে না। জাজির কথা তা না হয় বুঝলাম, কিন্তু মহেশ ভাইয়ের বউ তো এলো না, তাই এবার কথা বেঁচে থাকলে তো আসবে। অথচ জাজি যখন মহেশের কাছে তার বউয়ের কথা জানতে চেয়েছিল, মহেশ বলেছিল যে মায়ের বাড়িতে গেছে। তাই এবার বলে তুমি নতুন, তোমার বিয়ের দিন ছিল, তুমি কষ্ট পাবে বলে হয়তো তোমাকে মিথ্যা বলেছে। সবার প্রথমেই তো মহেশের বউ মারা গেছে, নাম ছিল পুষ্পাবতী। তাই এবার কথা মতো এক রাতে সবাই যখন ঘুমিয়েছিল, পুষ্পা বাড়ির পিছে থাকা ওই কুয়াতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। অনেক রাত পর্যন্ত জেগে থাকায় সকাল হয়ে গেলেও জাজির ঘুম এখনো ভাঙেনি। এরপর ঘুম ভাঙতেই জাজি তো ভয় পাচ্ছিল। অবশ্য তখনই দুঃশান্ত জাজির জন্য কফি নিয়ে আসে। দুঃশান্ত বুঝতে পেরেছে যে জাজি রাতে ঘুমাতে পারেন, এই জন্য জাগায়নি। যদিও গতকালের মহেশের ওই ঘটনায় জাজি একদমই ভয় পাচ্ছিল, কিন্তু নাগামার দুঃশান্তের কেয়ার দেখে জাজি এখন বেটার ফিল করছে। এরপর জাজি নাগামার জন্য জিরা পানি নিয়ে যায়, কারণ নাগামা কখনো চা বা কফি খায় না। অন্যদিকে দুঃশান্তা শিবা বাড়ি থেকে একটু দূরে তার বাবার জন্য পূজা করছে, কিন্তু মহেশ এখানে আসেনি। এদিকে জাজি বাড়ি থেকে আসার সময় ঘরে পড়ার মতো কোনো কাপড় আনেনি, তাই নাগামাকে জানানো মাত্রই নাগামা তার আলমারিতে থাকা মহেশের বউ পুষ্পার সব শাড়িগুলো বের করে দেয়। এর কিছুক্ষণ পর মহেশের ডক্টর আসে, কিন্তু মহেশ এখনো ঘুমাচ্ছে, আর গত রাতের ঘটনার জন্য পূর্ণিও তাকে ডাকতে যাচ্ছে না। এই জন্য নাগামাকে বলে জাজি মহেশকে ডাকতে যায়। জাজিকে দেখা যায় শাওনি পুষ্পার একটি শাড়ি পরেছে। জাজি মহেশের ঘরে গিয়ে দেখে ঘরের মধ্যে এখানে ওখানে ওষুধের পাতা পড়ে আছে, পুরো ঘরই এলোমেলো। ঠিক তখনই মহেশ জাজিকে পুষ্পার শাড়িতে দেখে জাজিকেই পুষ্পা ভেবে নেয়। অবশ্য জাজির চিৎকার শুনে নাগামা এসে তাকে বোঝানোর চেষ্টা করে যেটা পুষ্পা না, জাজি। মহেশের বিষয়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মহেশ একজন নেশারু, সারাদিন ঘরে বসে মদ খায়, তাই এখনও নেশার ঘোর কাটেনি। অবশ্য মহেশকে কন্ট্রোল করতে না পেরে পূর্ণি দুঃশান্তা শিবাকেও ডেকে আনে। এরপর ওরা দুজন মহেশকে ধরে রাখলে ডক্টর একটি ইঞ্জেকশন দিয়ে মহেশকে অচেতন করে দেয়। এই ঘটনায় জাজি ভয়ে একদমই কাঁপছে। তখনই নাগামা এসে বলে, এই ঘরে যা কিছু হচ্ছে এসব দেখে তোমার হয়তো এখান থেকে চলে যেতে ইচ্ছা করছে, করাটাই স্বাভাবিক, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এরপর তোমার যেটা ভালো মনে হয় তুমি করো। সিন ফ্ল্যাশব্যাকে সবাই বাড়ির উঠানে খাবার খাচ্ছিল, তখন শিবার বউ চারুলতাও ছিল। তখনই মহেশ একটি মডার্ন মেয়েকে নিয়ে আসে এবং বলে ওর নাম পুষ্পাবতী, আমরা একে অন্যকে ভালোবেসে কোর্ট ম্যারেজ করেছি। এই কথা শুনে আর পুষ্পার বেশভূষা দেখে তো সবার চোখ কপালে। তারপর মহেশের মতো পুষ্পারও মদ খাওয়ার অভ্যাস আছে। এরপর পুষ্পা একদিন ঘরে বসে মদ খাচ্ছিল, তখন নাগামা এসে বলে যে আমার ঘরের মধ্যে এসব চলবে না, ঘরে দেবতার মূর্তি আছে, তোমার যা করার বাইরে গিয়ে করো। অবশ্য মহেশ এসে বলে তাহলে আমার ভাগ আমাকে বুঝিয়ে দাও, আমরা চলে যাচ্ছি। নাগামার কথা, তোর বউয়ের এসব কাজের জন্যই ঘরে অমঙ্গল হচ্ছে। নাগামা চারুলতাকে দেখিয়ে বলে ও বারবার চেষ্টা করেও মা হতে পারছে না। মহেশের কথা, এতে আমার বউয়ের কি দোষ, তোমার ছেলেকে ভালো একটা ডক্টরের কাছে নিয়ে যাও। এটা শুনে শিবাও রেগে যাচ্ছিল। নাগামাও বোঝায় ঘরে ভগবান আছে, আমাদের নিয়ম অনুযায়ী চলতে হবে। শিব তখন পুষ্পাকে বলে তোমার এসব বাজে কাজের জন্যই তোমার ঘুমের মধ্যে চলার সমস্যা হচ্ছে। আর এটা শুনে পুষ্পা পুরো আগুন। পুষ্পার কথা, ঘরে ভগবানের মূর্তি থাকায় এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাহলে ভগবানের মূর্তিটা ঘর থেকে বের করে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই পুষ্পাই মূর্তিটি কুয়োর মধ্যে ফেলে দেয়, আর পুষ্পার ওই কুয়াতে পড়ে মৃত্যু হয়েছে। তাই সবাই মনে করে এটা পুষ্পার কর্মের ফল। নাগামা বলে পুষ্পা মারা যাওয়ায় মহেশ মনে করে যে ও পুষ্পাকে বিয়ে করে আনার জন্যই পুষ্পার মৃত্যু হয়েছে, তাই ও নিজেকে দোষী মনে করে। আর এজন্যই পুষ্পা মারা যাওয়ার পর থেকে মহেশ পুষ্পাকে দেখতে পায়। এটা মূলত মহেশের এক ধরনের হ্যালুসিনেশন। আর গত রাতের ঘটনাটাও ছিল তেমনই। নাগামা বলে তোমাকে আমি সব সত্যিটা বলে দিয়েছি, এখনো যদি তোমার যেতে মন চায় তুমি যেতে পারো। অবশ্য সবটা শোনার পর জাজি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এতে করে সবাই এখন খুশি। এরপর জাজি রান্না করতে যায়। তৈবা এই বাড়িতে 15 বছর যাবৎ কাজ করে, তাই তাইবা এই বাড়ির সবকিছু ভালো করে জানে। এই জন্য জাজি জানতে চাচ্ছিল যে আমার আগে কে বেশি রান্না করতো। তাইবা বলে মহেশের বউ পুষ্পা, কিন্তু জাজির কথা, সবাই তো বলে পুষ্পা মদ খেত, খারাপ আচরণ করতো। তাইবা বলে সেটা তো প্রথম প্রথম ছিল, পরে মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল, পূজা পাঠও করতো। জাজি জানতে চায় তাহলে কি ভগবানের অভিশাপের জন্য মৃত্যু হয়নি। তাইবা বলে মহেশ পুষ্পাকে ভালোবেসে বিয়ে করলেও ও ছিল একটা নারীবাজ। একদিন মহেশ গ্রামের একটি মেয়েকে ফার্মে নিয়ে গিয়েছিল। এরপর ওই মেয়ের মা তার মেয়েকে নিয়ে বিচার চাইতে আসে। পুষ্পার ওই সময় পিরিয়ড চলছিল, তাই পুষ্পার ঘরে ঢোকা নিষেধ। তারপরও পুষ্পা সেটা অমান্য করে বাড়ির মধ্যে ঢুকে নাগামাকে বলছিল আপনি আমাকে যেভাবে যা করতে বলছেন আমি সবসময় করছি, তারপর আপনি আপনার ছেলেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, আপনার ভগবান কি করছে তাহলে। তখনই মহেশ এসে পুষ্পার গায়ে হাত তোলায় পুষ্পা আরো উত্তেজিত হয়ে যায়। তাই নিষেধ থাকা সত্ত্বেও সোজা পূজার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তাই সবাই ভেবে নিয়েছিল ওই অভিশাপের জন্য পুষ্পার মৃত্যু হয়েছে। এরপর দুঃশান্তের বাবার মৃত্যুর 22 দিন কেটে যায়। পণ্ডিত জানায় বাকি 8 দিনের মধ্যে সব শেষ করতে হবে। ঠিক তখনই শিবের বউ মানে চারুমা লতা আর তার ছোট মেয়ে পদ্মা আসে। তবে জাজিকে দেখেই লতা জানতে চায় একে। নাগামা জানায় দুঃশান্তের বউ, 22 দিন হলো ওদের বিয়ে হয়েছে।
আর এটা শোনা মাত্রই পদ্মা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। আর এর কিছু সময় পর পদ্মা লতাকে নিয়ে জাজির সাথে দেখা করে এবং জাজিকে জানায় পদ্মার সাথে দুঃশান্তের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু তখন পুষ্পা মারা যাওয়ার কারণে আর আগায়নি। পদ্মাও বলছিল চারু দিদি মারা না গেলে তো এতদিন দুঃশান্তের সাথে আমার বিয়েটা হয়ে যেত। চারুর মৃত্যুর কথা শুনে জাজি জানতে চায় চারু কিভাবে মারা গিয়েছিল। লতা বলো নিজের গায়ে আগুন দিয়েছিল। জাজি জানতে চায় কেন, বিয়ে থেকে সে খুশি ছিল না। এখানে আমাদের দেখানো হয় চারু একটু অন্যরকম স্বভাবের ছিল। যেমন চারু সবসময় নিজেরটা আদায় করে নিতে পছন্দ করত, আর যেটা মনে হতো সেটাই করত। অবশ্য প্রথম প্রথম সবাই একটু পাগল পাগল ভাবত। তবে এর কিছুদিন পর চারু পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ায় সবাই ভেবেছিল যে চারু প্রেগনেন্ট। সবাই তো তখন খুব খুশি, কিন্তু ডক্টর জানায় চারু একটু সমস্যায় ভুগছে, আর সেজন্যই এমনটা হয়েছে। আর এই কেসে গর্ভধারণ করার চান্সও খুবই কম। আর এই বিষয়টা নিয়ে তখন সবার মন খারাপ হয়ে গিয়েছিল। কথার মাঝে নাগামা এসে পড়ায়, লতা কথা থামিয়ে দেয়। এরপর জাজিও ফিরে আসে। তবে নাগামা ভালো করেই জানে লতা এতক্ষণে জাজিকে সব বলে দিয়েছে। সিন চলে যায় রাতে। জাজি দুঃশান্তের কাছে জানতে চাচ্ছিল তুমি কি পদ্মাকে বিয়ে করতে চেয়েছিলে। তখনই নাগামা এসে জানায় দুঃশান্ত কখনোই পদ্মাকে বিয়ে করতে চায়নি, চারুর জন্য বাধ্য হয়ে রাজি হয়েছিল। এরপর আমাদের এটাও দেখানো হয় চারু বহুদিন চেষ্টা করেও মা হতে পারছিল না। এই জন্য এমনিতেই চারুর মনের মধ্যে সংশয় ছিল। আর তার উপর চারু শিবকে শিবের এক নারী কলিকের সাথে দেখেও মনে মনে ভাবছিল সে যেহেতু মা হতে পারছে না, এই জন্য শিব হয়তো তার উপর ইন্টারেস্ট হারিয়ে অন্য মেয়ের দিকে ঝুঁকছে। আর এজন্যই চারু যে কোনো মূল্যে মা হতে চাচ্ছিল। এরপর একদিন অনেক রাতে নাগামা দেখছিল যে চারু গভীর রাতে পুরো শরীর ভিজিয়ে তাদের পূজার ঘরে গিয়ে মানত করছে। চারু ভাবছিল এবার তার মনের আশাটা পূরণ হবে, সে মা হতে পারবে। কিন্তু এরও কয়েকদিন পর ডক্টর জানায় কোনো ট্রিটমেন্টই কাজ করছে না, চারু কখনোই মা হতে পারবে না। আর এটা শুনেই চারু নিজের হাত নিজে কেটে ফেলে। এই জন্য চারু মাকে ডাকা হয়। চারু বুঝতে পারছে সে আর মা হতে পারবে না, আবার সে শিবকেও ছাড়তে চাচ্ছে না। তাই চারু নাগামাকে বলে আমি হয়তো এই পরিবারের জন্য ওয়ারিশ দিতে পারবো না, আমার বোন তো পারবে। চারু দুঃশান্তের সাথে পদ্মার বিয়ে দিতে চায়। আর চারুর জন্য বাধ্য হয়েই দুঃশান্ত আর পদ্মার এঙ্গেজমেন্টটা হয়েছিল। কিন্তু পরবর্তী দিন রাতেই চারু নিজের শরীরে আগুন দিয়ে মারা গিয়েছিল। চারুর পুরো ঘটনার কথা জানিয়ে নাগামা জাজিকে বলে আজ তুমি আমার সাথে ঘুমাবে। তবে যাওয়ার সময় জাজি বলছিল লতা আমাকে বলল আমি নাকি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী, আর প্রথম স্ত্রীর নাম ছিল বিন্দুমালিনী। অবশ্য নাগামাও স্বীকার করে নেয়। আর পরবর্তী দিনই জাজি দুঃশান্তের কাছে জানতে চাচ্ছিল আপনার আগেও বিয়ে হয়েছিল, আমাকে বলেনি কেন। শিব বলে তোমার পরিবারকে তো জানানো হয়েছিল, তোমাকে বলেনি। সাথে সাথে জাজি তার মাকে কল করে। আবার নাগামার কাছে জানতে চায় আপনি কেন আমাকে বলেননি। তখন মহেশ বলে ওঠে মা তোমার বাবা মাকে 5 একর জমি দিয়েছে, তারা বলেছিল তারা তোমাকে জানিয়ে দিবে। অবশ্য জাজি এখন বুঝতে পারে তার বাবা মা ওই জমির লোভেই তার থেকে সবকিছু গোপন করে তাকে বিয়ে দিয়েছে। অবশ্য জাজির মাও জানায় জাজির বাবা অ্যাক্সিডেন্টের পর পঙ্গু হয়ে গেছে, তাদেরও বাঁচতে হলে একটা অবলম্বন দরকার, সেজন্য তারা এটি করেছে। জাজি এখন বিষয়টি বুঝতে পারছে, কিন্তু মানতে পারছে না। জাজি রাগ করে চলে যাচ্ছিল, দুঃশান্ত পিছু করছে। তাই জাজি বলছিল ভাবেন না, আমি মরতে যাচ্ছি না, আমার মধ্যে এত সাহস নেই। তবে এরপর জাজি বিন্দুর বিষয়ে জানতে চায়। আর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দুঃশান্তের বাড়িতে তখন 3 দিনব্যাপী পুজোর উৎসব। এই জন্য পূজাতে নাচতে দুঃশান্ত বিন্দুকে নিয়ে এসেছিল। এমনকি বিন্দুকে তার নিজের ঘরেই থাকতে দিয়েছিল। 2 দিন ভালোভাবে কেটে যায়। তবে 3 দিনের দিন দুঃশান্তকে কেউ কল করে জানায় যে বিন্দু তার পরিচয় গোপন করে এখানে এসেছে, স্বর্ণ নাম ব্যবহার করছে। তাই জানার পর দুঃশান্ত বিন্দুকে তার নিজের নামে মানে বিন্দু নামে ডাকে। বিন্দু তখন বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। তাই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ছিল বিন্দু পালানোর চেষ্টা করে, কিন্তু দুঃশান্তের কাছে ধরা পড়ে যায়। এরপর বিন্দু জানায় আসলে বিন্দুর বাবা একজন বড় ব্যবসায়ী ছিল, কিন্তু ব্যবসায় লস খেয়ে এখন অনেক ঋণগ্রস্ত। হারিশ ত্রিবেদী নামে একজন বিন্দুর বাবা সব ঋণ শোধ করে দিতেও চেয়েছে। তবে শর্ত হচ্ছে বিন্দুকে তার সাথে বিয়ে দিতে হবে। কিন্তু হারিশের বয়স 52 বছর, তাই বিন্দু বাড়ি থেকে পালিয়ে এসেছে। সবকিছু শোনার পর দুঃশান্ত বলে আজ রাতটা থেকে যাও, কাল সকাল চলে যেও। তবে পরদিন সকাল হতেই বিন্দুর বাবা বিন্দুকে নিতে আসে, কিন্তু বিন্দু জানে তার বাবা তাকে জোরপূর্বক ওই বুড়োটার সাথে বিয়ে দিয়ে দিবে, তাই বিন্দু কিছুতেই যাবে না। আবার দুঃশান্ত বাধা দিলে বিন্দুর বাবা থানায় কমপ্লেন করতে চাইছিল। এই জন্য দুঃশান্ত বলে বসে আমরা একে অন্যকে ভালোবাসি, আমার কথাতেও এখানে এসেছে, আর সামনে আমরা বিয়ে করব। তবে দুঃশান্ত বিন্দুকে বাঁচানোর জন্য এটা বলেছিল, কিন্তু বিন্দু রাজি থাকায় তাদের বিয়েটাও হয়ে যায়। তবে বিন্দু চাচ্ছিল তার কিছু স্বপ্ন আছে, আগে সে স্বপ্ন পূরণ করবে। তাই বিয়ে হলেও তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি, এমনকি দুজনই 2 জায়গায় ঘুমাতো। আর দুঃশান্তের মুখে সবকিছু শোনার পর জাজি এখন ভাবছে তার মা তাকে ভুল জায়গায় বিয়ে দেয়নি, সে একজন ভালো স্বামী পেয়েছে। এরপর জাজি তৈবার সাথে রান্না করতে যায়। আর কথায় কথায় তাইবা জানায় যে বিন্দুর শ্বাসকষ্ট ছিল। একদিন ঘুমের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়, কিন্তু আশেপাশে কোথাও বিন্দুর ইনহেলার পাওয়া যাচ্ছিল না। অবশ্য ঘরে না পেলেও গাড়ির মধ্যে একটি ইনহেলার পাওয়া যায়, কিন্তু ততক্ষণে বিন্দু মারা গিয়েছিল। তাই এবার কথা নিশ্চয় কারোর অভিশাপ লেগেছে, এই জন্য এই বাড়ির সব বউরাই মারা যায়। এইসব শুনে জাজিও এখন ভয় পাচ্ছে। তাই জাজি দুঃশান্তকে বলে এই ঘরে সব বউ মারা যায়, মনে হচ্ছে আমিও মারা যাব। কিন্তু দুঃশান্তের কথা
ওদের তো কোনো না কোনো ভুল ছিল। জাজির কথা বিন্দুর তো কোনো দোষ ছিল না। দুঃশান্ত বলে, ঠিক আছে, আমি কালই কিছু একটা করছি। এরপর পরদিন সকালেই দুঃশান্ত পণ্ডিতকে ডাকে এবং জানায় যে জাজি ভয় পাচ্ছে ও হয়তো বা মারা যাবে। এরপর পণ্ডিত পূজার ঘরে গিয়ে জানায় এই বাড়িতে আরো মৃত্যু হবে, তার মানে জাজিও মারা যাবে। এই জন্য পণ্ডিত দুঃশান্তকে জাজিকে নিয়ে কাশি যেতে বলে। তবে পণ্ডিত যখন চলে যাচ্ছিল, জাজি পণ্ডিতের কাছে জানতে চায়, আমি তো কিছু করিনি, ভগবান আমাকে কেন মারবে? পণ্ডিত বলে, এসব তো ভূতের কাজ। তোমাদের ওই বাড়িটার পাশে একটি কুয়া আছে, আর তার 200 মিটার দূরে আগে একটি বাড়ি ছিল। সেই বাড়ির 6জন লোক একসাথে আত্মহরণ করেছিল। তোমার শ্বশুর যখন প্রথম বাড়ি বানায়, আমি তাকে নিষেধ করেছিলাম, কিন্তু আমার কথা না শুনে তারা ওই 6জনের সমাধি সরিয়ে সেখানে বাড়ি বানিয়েছিল। ওই 6 আত্মাই এসব করছে। ওই ঘরে মোট 6জনের মৃত্যু হবে। ইতিমধ্যে 4জনের হয়েছে, তার মানে আরো 2জনের এখনো বাকি। এরপর পণ্ডিতের কথা মতো কাশি যেতে দুঃশান্ত জাজিকে নিয়ে একটু ব্যাংকে যায়, আর ব্যাংকের সামনে গিয়ে জানতে পারে ম্যানেজার তাকেই খুঁজছে। তবে দুঃশান্ত ভিতরে গেলে ওই ব্যক্তি জাজির কাছে জানতে চাচ্ছিল, কোথাও যাবেন আপনারা? জাজি জানায়, কাশি যাব। সে বলে, কাশি কেন? সুইজারল্যান্ড যান। আপনার স্বামীর প্রথম স্ত্রী মারা যাওয়ায় তার নামের ইন্স্যুরেন্স থেকে 55 লাখ টাকা পেয়েছে। পাশে থেকে একজন বলে ওঠে, মারা গেছে না মেরেছে তাই বলো। আর এসব শুনে জাজির মনে এখন সন্দেহ হচ্ছে যে বিন্দুর নামের ওই ইন্স্যুরেন্সের টাকা পেতে দুঃশান্তি হয়তোবা বিন্দুর সকল ইনহেলারগুলো ফেলে দিয়েছিল, যে জন্য বিন্দু শ্বাসকষ্টে মারা গিয়েছে। এরপর বাড়ি ফেরার সময়ও দুঃশান্ত বলছিল, আমার অ্যাকাউন্টে কিছু টাকা এসেছে, ভাবছি তোমার নামে একটি ইন্স্যুরেন্স পলিসি নিব। এরপর জাজিরা বাড়ি ফিরতে দেখে জাজির মা এসেছে। দুঃশান্ত জাজির মায়ের সামনেই ওই ইন্স্যুরেন্সের ফর্ম দিয়ে জাজিকে সাইন করতে বলছিল, কিন্তু 60 লাখ টাকার ইন্স্যুরেন্স। জাজি একটু ভয় পাচ্ছে। জাজির মা বলছিল, তোর তো সৌভাগ্য, জামাই তোকে এত বড় কিছু দিচ্ছে। কিন্তু জাজি তার মাকে বলে, যত দ্রুত সম্ভব কিছু একটা বলে আমাকে এখান থেকে নিয়ে যাও, কারণ আমার মনে হচ্ছে ইন্স্যুরেন্সের টাকার জন্যই দুঃশান্ত তার প্রথম স্ত্রীকে খুন করেছে। আর জাজির এই সব কথা পূর্ণি শুনে ফেলে। এই জন্য নাগামা জাজিকে ডেকে বোঝায় যে আমাদের পরিবার নিয়ে একজন এক একটা বলে, এসব তো মানুষের কথা মাত্র, আর এই ঘরে কোন আত্মা নেই। দুঃশান্ত বিয়ে করতেই যাচ্ছিল না, ওর 2 ভাই বিয়ে করবে না, আর আমি একা থাকবো, এই জন্যই ও আমার কথা ভেবে বিয়েটা করেছে। নাগামার কথায় জাজি বিশ্বাস করে নেয়, আর এরপর তিনি বাড়িতে পূজা করা হয়। তবে ওই পূজার প্রসাদ দিতে মহেশের ঘর গিয়েই মহেশের বিছানায় মহেশের মরদেহটি পাওয়া যায়। এরপর বাড়ির পাশেই মহেশকে সমাহিত করা হয়। রাতে শিব বলছিল, এখন পর্যন্ত 5জনের মৃত্যু হয়ে গেছে। পণ্ডিতের কথা যদি সত্যি হয়, এরপর কেউ একজন মরবে, কে জানে কে মরতে যাচ্ছে। এখন আমাদের সবাইকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু নাগামা সোজা বলে দেয়, তোরা যেখানে যাবি যা, আমি এই ঘর ছেড়ে কোথাও যাচ্ছি না। সিন চলে যায় অনেক রাতে। নাগামা জানালা দিয়ে দেখে কে মহেশের সমাধি খুঁজছে। এই জন্য সবাই সেখানে গিয়ে দেখে পুলিশে মহেশের লাশ বের করছে, কারণ পুলিশের সন্দেহ মহেশকে খুন করা হয়েছে। আর জাজির কথা মতো গৌতম এসব করাচ্ছে। এরপর গৌতম মহেশের বডি তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। আর সবাই এখন জাজিকে দুষছে। জাজির কথা, এই ঘরে যে কেউ যে কোনো সময় মরতে পারে। এসব ভগবানের রাগ বা ভূতের ছায়ার জন্য না, মানুষের কাজ। শিব বলে, তার মানে কি মহেশের খুন হয়েছে? ও ঔষধের ওভারডোজের জন্য মারা গেছে। জাজি বলে, ওই ঔষধ মহেশ খায়নি, আপনি খাইয়েছিলেন, আমি সব দেখেছি। সিন চলে যায় গত রাতে। পূর্ণির রুমের সামনে শব্দ পেয়ে জাজি এগিয়ে যাচ্ছিল। তখনই মহেশ এসে এত রাতে পূর্ণির রুমের সামনে জোহরাইকে দেখে মহেশ সন্দেহ করছে যে ওদের মধ্যে কিছু একটা চলছে, তাই মহেশ পূর্ণিকে মারতে যাচ্ছিল। তবে ঠিক সেই সময় শিব এসে মহেশকে বুঝিয়ে সুঝিয়ে মহেশের ঘরে নিয়ে যায়। জাজিও পিছে পিছে সব দেখছিল। শিব মহেশকে জানায়, আমাদের গ্রামের ভাস্কর নামে এক ছেলের সাথে পূর্ণির সম্পর্ক রয়েছে। পূর্ণি ভাবছিল ও হয়তো বা প্রেগনেন্ট হয়ে যেতে পারে, তাই ওর পিল দরকার ছিল, কিন্তু নিজে কিনতে না পারায় ও জোহরাইকে দিয়ে কিনিয়েছে। সেটা দিতেই জোহরাই এসেছিল। তবে এসব শোনার পর মহেশ বলছিল, আমি পুষ্পার পুরনো একটি চিঠি পেয়েছি। আর পুষ্পার কথা শুনেই শিব বলে, তোর পায়ে ধরি ভাই, পুষ্পার কথা বলিস না। এই বলে শিব মহেশকে একসাথে 3টি ঔষধ খাইয়ে দেয়। জাজির মুখে রাতের বর্ণনা শুনে সবাই তো একদমই অবাক, কারণ পূর্ণির বিষয় শিব ছাড়া কেউই জানতো না। শিব বলছিল, তোমার কি মনে হয় পূর্ণির বিষয়টা লুকানোর জন্য আমি ওভারডোজ দিয়ে মহেশকে খুন করেছি? এই না ওর প্রেসক্রিপশন, দেখো এখানে কি লেখা। এখানে স্পষ্ট লেখা আছে, ওর অবস্থার অবনতি হলে দিনে ওকে 4টা ট্যাবলেট দিতে হবে। ও সকালে 1টা খেয়েছিল, আর আমি রাতে 3টা দিয়েছি। ও মেডিসিন ওভারডোজে মরেনি। শিব এটা বলে দেয়, তোমার বন্ধুকে বলো মহেশের বডি যেন না কাটে। এই জন্য জাজির কথা মতো মহেশের বডিটিকে ফিরিয়ে এনে আবার সমাহিত করা হয়। গৌতমও গত রাতের জন্য সবার কাছে ক্ষমা চায়। তবে যাওয়ার সময় গৌতম জাজিকে বলছিল, আমরা জানানোর আগেই পোস্টমর্টম হয়ে গিয়েছে, কিন্তু তোমার শ্বশুরবাড়ির কেউই বিষয়টি জানে না। ডক্টরের ধারণা এটা স্বাভাবিক মৃত্যু নয়, তবে সন্ধ্যার মধ্যে পোস্টমর্টমের রিপোর্ট এসে পড়বে। গৌতম যাওয়ার সময় জাজি থেকে দুঃশান্তের বাবার মেডিকেল রিপোর্টটাও নিয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই তাই বা তাদের সবকিছু শুনে ফেলেছে। এর মধ্যে জাজির মনে পড়ে মহেশ ওই রাতে পুষ্পার পুরনো একটি চিঠির বিষয় বলছিল। তাই জাজি দ্রুত মহেশের ঘরে যায়, কিন্তু গিয়ে দেখে মহেশের ঘরের সবকিছু বের করে ফেলা হচ্ছে। আর বাইরে এসে দেখে বাড়ির বাইরে মহেশের ব্যবহৃত সবকিছু আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপর জাজি আর তাইবা রান্নাঘরে কাজ করছিল। তখনই জাজি না জেনেই একটি বিষাক্ত গাছের শিকড় ধরে ফেলে তাইবা দ্রুত জাজির হাত ধুয়ে দেয়।
আর জাজিকে বলে এটা ফ্লেম লিলির শিকড়, এই শিকড় অনেক বিষাক্ত, কেউ খেয়ে ফেলে সাথে সাথে মারা যায়। কিন্তু জাজির কথা, তুমি জেনে শুনে এটা এখানে কেন এনেছ? তাইবা বলে এই গাছের শিকড় শুকিয়ে চূর্ণ করে পাউডার করে রাখবো, কারণ কারো কাশি হলে চায়ের মধ্যে হালকা একটু দিলে কাশি ভালো হয়ে যায়, কিন্তু পাউডার বেশি হয়ে গেলে মানুষ মারা যায়। তখনই গৌতম কল করে, আর তাইবা জাজিকে চা দিয়ে নাগামাকে জিরা পানি দিতে যায়। তখনই গৌতম জানায় যে মহেশকে ফ্লেম লিলির শিকড় খাওয়ানো হয়েছিল, এই গাছের শিকড় খেলে মানুষের হার্ট অ্যাটাক হয়। তোমার শ্বশুরের রিপোর্ট তাই বলছে, তাকেও সেম জিনিস দেওয়া হয়েছিল। জাজি শুনছিল আর চা খাচ্ছিল। তখনই জাজি অনুভব করতে পারে তার চার মধ্যেও ওই বিষাক্ত পাউডার মিশিয়ে দেওয়া হচ্ছে। তাই জাজি শুধু গৌতমকে বলে, আমার মনে হয় আমাকেও দেয়া হচ্ছে, বলে জাজি মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ডক্টরকে ডাকা হয়। দুঃশান্ত ডক্টরকে জানায় একবার বমি হয়েছে। এর মধ্যে গৌতম এসে পড়ে। এরপর গৌতম আর দুঃশান্ত তাদের বাড়ির পিছনের জঙ্গল থেকে তাইবাকে ধরে আনে। তারা ধারণা করছে তাইবাই সবার মৃত্যুর পিছে দায়ী। এদিকে জাজির জ্ঞান ফিরেছে। তবে জাজি তাইবাকে ডেকে জানতে চায়, তুমি আমার জীবন বাঁচিয়েছো তাই না? আর এখানে আমরা জানতে পারি জাজি ওই চা খেয়ে পড়ে যাওয়ার পর তাইবা বুঝতে পেরেছিল যে চায়ের মধ্যে ওই পাউডার মেশানো। তাই তাইবা একটি পাতার রস খাইয়ে জাজিকে বমি করিয়েছে। এমনকি আরেকবার বমি করাতে তাইবা লতা পাতা আনতেই বাড়ির পিছে জঙ্গলে গিয়েছিল। তার মানে তাইবা ওই পাউডার মেশায়নি, তাইবা জাজিকে বাঁচিয়েছে। এরপর জাজি দুঃশান্তকে বলে, আমি নিজে চা বানিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না চা ওই পাউডার দিয়ে বানানো। আর এরপরে আমাদের দেখানো হয় জাজি যখন পাশে কাজ করছিল নাগামাই চায়ের মধ্যে ওই পাউডার মিক্স করেছিল। আর জাজি এখন এটা জেনেও গেছে, নাগামাও জাজির কাছে ধরা পড়ে গেছে। কিন্তু নাগামাই যেসব করছে জাজি এখনো কাউকে কিছুই জানায়নি। সিন চলে যায় পরবর্তী দিন। বাড়ির সবাই মন্দিরে যাচ্ছে, কিন্তু নাগামার শরীর খারাপের কথা বলে বাড়িতেই থেকে যায়। এরপর মন্দিরে গিয়ে গাড়ি থেকে নেমেই পূর্ণি শিবাকে বলে দেয়, ভাস্করের সাথে আমি ফেসে গিয়েছিলাম, ওর সাথে সব সম্পর্ক শেষ করে দিব, আর আমি প্রেগনেন্ট না। এরপর মন্দিরে ঢুকতেই পণ্ডিত জানতে চায়, তোমরা কি জানতে চাও? শিব বলে বাড়িতে একের পর মৃত্যু হচ্ছে, কিন্তু এসব কেন হচ্ছে আমরা জানতে চাই। এই জন্য পণ্ডিত সবাইকে ভিতর নিয়ে যায়। কিন্তু জাজি অন্য একটি কাজের কথা বলে একটু পাশে চলে যায়। অন্যদিকে নাগামা সারা বাড়িতে হন্যে হয়ে কিছু একটা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পাচ্ছে না। তখনই জাজি ওই পাউডারের ডিব্বা দেখিয়ে জানতে চায়, এটা খুঁজছেন তো? আর জাজিকে দেখা মাত্রই নাগামা জানতে চায়, তুমি ওদের সাথে মন্দিরে যাওনি? কিন্তু জাজিকে দেখা যায় মন্দিরের পাশে দাঁড়িয়ে গৌতমের সাথে কথা বলছে। তাহলে এইখানে কোন জাজি? যাই হোক, জাজি নাগামার কাছে জানতে চায়, এসব কেন করেছেন বলুন। তখনই পাশে থেকে একটি বাচ্চা ছেলে হাসতে হাসতে নাগামাকে বলছিল, তুই কুত্তি, তুই কুত্তি। আর এটা শুনে নাগামা উত্তেজিত হয়ে ওই ছেলেটির পিছু করে, কিন্তু হঠাৎই ছেলেটি উধাও হয়ে যায়। আর এরপরই আমাদের নাগামার পাস দেখানো হয়। নাগামা তার নিজের এমন এক দুনিয়াতে বাস করত যেখানে কোনো রাজা নেই, আছে শুধু রানী। আর সেখানে রানী রাজ্য চালায়, আর নাগামাই তার রাজ্যের রানী। বন্ধুদের মতো সে সবসময় রানী সেজে থাকতো, আর ঘরে ফিরেও এমনই ভাব করত। এমনই একদিন পুরনো খাবার খাবে না বলে নাগামা খাবার ফেলে দেয়। নাগামার মা নাগামাকে মারধর করে ওই মাটিতে পড়ে থাকা খাবার খাইয়েছিল, যেটা ওই ছেলেটা দেখে ফেলে। এরপর তারা নাগামাকে বলছিল, তুমি শুধু আমাদের সামনে রানী, ঘরে তো তুমি দাসীর মতো। এসব বলে সবাই হাসি ঠাট্টা করছিল। এই জন্য নাগামা রাগের মাথায় ওই ছেলেটির গলা চেপে ধরে। আর নাগামার মা এটা জানতে পেরে নাগামাকে আগুনের ছ্যাঁকা দিয়েছিল, সাথে বলেছিল, এমন করলে তোকে গাছের শিকড় খাইয়ে মেরে ফেলবো। নাগামা তার অপমান সহ্য করতে পারছিল না। এই জন্য নাগামা তার মায়ের খাবারের মধ্যেই ওই বিষাক্ত পাউডার মিশিয়ে তার মাকে খাইয়ে মেরেছিল। তখন থেকে তার রাজ্যে সেই রানী। এমনকি নাগামার স্বামীও নাগামার কথা মতোই চলতো। এখানে সবাই নাগামার কথায় চলতো। কিন্তু এর মধ্যে একদিন মহেশ পুষ্পাকে নিয়ে আসে। আর নাগামা ভাবছিল তার ছেলে তার কন্ট্রোলের বাইরে চলে গেছে। তারপর পুষ্পা মদের নেশা ছেড়ে দিয়ে একদম স্বাভাবিক হয়ে সংসারের দায়িত্ব নিতে চাচ্ছিল। কিন্তু নাগামা বেঁচে থাকতে সে কাউকে তার সংসারের দায়িত্ব দিবে না। তার কথা, সে যতদিন বেঁচে থাকবে সবাই তার আন্ডারে থাকবে। কিন্তু পুষ্পার জন্য নাগামা সব হারাতে বসেছিল, যে জন্য নাগামা পুষ্পাকে ওই রাতে ওই কুয়ার পাশে নিয়ে যায় এবং পুষ্পাকে বলে, ছোট থেকে আমি রানী হয়ে বেঁচেছি, সবাই আমার ইচ্ছা মতো চলেছে, আমার সব কথা মেনেছে। এখন তুমি চাইছো সবাই তোমার কথায় চলুক, কিন্তু আমি রানী হয়ে বেঁচেছি, এখন দাসী হয়ে বাঁচতে পারবো না। তাই নাগামা নিজেই মরতে যাচ্ছিল, কিন্তু পুষ্পা বাধা দেয়। নাগামা বলে, তাহলে তো তোমাকে মরতে হবে, বলেই নাগামা পুষ্পাকে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। আর এরপর পুষ্পার মৃত্যুটা সবাই ধর্মীয় ক্ষোভ ধরে নিয়েছিল। কিন্তু ওই রাতে নাগামাই যে পুষ্পাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, চারুলতা সবই দেখতে পেয়েছিল। এই জন্য পরবর্তী দিনই চারু নাগামার গালে কষে এক চড় মারে। সাথে এটাও জানা যায়, চারু যাতে সংসারের দায়িত্ব নিতে না পারে, চারুকে দমিয়ে রাখতেই নাগামা তার পরিচিত ডক্টরকে দিয়ে চারুকে এমন ওষুধ দিয়েছে যাতে চারু কখনো বাচ্চা না হয়। আর চারু অন্য একটি ডক্টরের কাছে গিয়ে সত্যিটা জানতে পেরেছে। চারু নাগামাকে পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছিল। আর এই জন্যই মূলত চারু যখন ঘুমাচ্ছিল নাগামা চারুর গায়ে কেরোসিন ঢেলে চারুকে জ্বালিয়ে দেয়, আর সবাইকে বিশ্বাস করায় যে মৃত্যুগুলো তাদের দেবতার ক্ষোভের জন্য হচ্ছে। এমনকি এরপর থেকে যেই নাগামা সত্যিটা জানতে পেরেছে, নাগামা তাকেই খুন করেছে। এই সব কিছু শোনার পর জাজি বলছিল, নিজে সবাইকে মেরে ভগবানের ক্রোধ বলে চালিয়ে দিয়েছিস। নাগামা বলে, খোদ ভগবান চুপ আছে, তুই জিজ্ঞাসা করা কি? এটা বলে পাশে ফিরতেই
জাজিকে অদ্ভুত চেহারায় দেখে নাগামা ভয়ে পা পিছলে নিচে পড়ে যায় আর মাথায় আঘাত পড়ে। নাগামা সেখানেই মৃত্যু হয়। এরপর দুঃশান্তা বাড়ি ফিরে দেখে উঠানে নাগামার মরদেহ পড়ে আছে। সিন চলে যায় এর কয়েকদিন পর। দুঃশান্ত জাজিকে বলছে, মা তো এখন বেঁচে নেই, এখন থেকে তোমাকেই মায়ের মতোই বাড়ির সবকিছু দায়িত্ব নিতে হবে। আর এরপরই জাজি নাগামার দায়িত্ব নেয়, ঠিক যেমনটা নাগামা ছিল। এরপর জাজি গাড়ি করে কোথা যাচ্ছিল, তখন তাইবা বলছিল নাগামা কোন্ডাইকে অনেক ভরসা করত, কিন্তু কেউ জানে না নাগামা কিভাবে মারা গেল। তখনই জাজি তাইবার দিকে রহস্যজনকভাবে তাকায়, আর জাজির চোখে মুখে তখন জয়ের হাসি। আর এখানেই প্রশ্নটা থেকে যায়। মহেশ বলেছিল সে পুষ্পার পুরনো একটি চিঠি পেয়েছিল, কিন্তু কি ছিল চিঠিতে আর কেন সেটা লুকানো হয়েছিল তা কিন্তু জানা যায়নি। আবার সবাই যখন মন্দিরে গিয়েছিল, জাজিও তো গৌতমের সাথে কিছু একটা আলোচনা করছিল, কিন্তু একই সময়ে নাগামা তাহলে কাকে দেখেছিল? আসলে কি জাজির মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে? জাজি কি এই সংসার নিয়ন্ত্রণ নিতে কোনো চাল চেয়েছিল? তবে আমার যতটুকু মনে হয় এই সিরিজটির সিজন 2 আসবে, আর সেখানেই এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সচরাচর এই ধরনের সিরিজগুলো ভূত প্রেত আত্মা দিয়ে থামাচাপা দেওয়া হয়, কিন্তু এই সিরিজে এসব দিয়ে শুরু করলেও শেষটা হচ্ছে একদমই টান টান উত্তেজনার মধ্যে, যেমনটা আর 5টা সাসপেন্স থ্রিলার মুভি বা সিরিজের ক্ষেত্রে হয়। আর এই জন্য সিরিজটা আমার খুবই ভালো লেগেছে। আর নাগামার মতো এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে যারা নিজের রাজ্যে স্বঘোষিত রাজা বা রানী, আর তাদের ওই রাজত্ব ধরে রাখতে তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। আর আমাদের দেশেও এমন এক রানী ছিল যে আজ রাজ্য থেকে বিতাড়িত। তো সিরিজটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল